এই ঘটনাটা পাঠিয়েছেন এক প্রবাসী ভাই। সঙ্গত কারণে ওনার নাম ঠিকানা শেয়ার করছি না। এই প্রবাসী ভাই উনি এই ঘটনাটা শুনেছেন ওনার এক সহকর্মীর কাছ থেকে। আর এই ঘটনাটা ঘটে এই সহকর্মীর আপন ছোট ভাইয়ের সাথে। এই সহকর্মীর নাম ছিল জলিল মিয়া। এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আর তার ছোট ভাইয়ের নাম ছিল আক্কাস মিয়া, এটাও ছদ্মনাম। ওনাদের বাড়ি ফেনী জেলার কোনো একটা জায়গায়। আর ওনাদের যে গ্রামটা, এটা একদম অজপাড়া গ্রাম। আর এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে। যাই হোক, ঘটনায় চলে আসি। যেদিন থেকে ঘটনার সূত্রপাত হয়, এই আক্কাস মিয়ার সাথে ঘটনাটি ঘটে। আক্কাস মিয়া একদিন দুপুরবেলা ওনার শরীরে বেশ কিছু ক্ষত বিক্ষত নিয়ে ওনার বাড়িতে চলে আসেন। আসলে এই ছেলেটা একদম ডান পিঠে ছিল এবং পাড়া প্রতিবেশীর কাছে একদম বখাটে ছিল সে। নিজের পরিবারের কারো কোনো কথা শুনতো না এবং গ্রামের মানুষের সাথেও নানা রকমের ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। এবং তার আরো বদ অভ্যাস ছিল অনেক। গ্রামের কৃষকদের ক্ষেতের ফসল চুরি করা, তারপরে মানুষের ফল গাছ থেকে ফল চুরি করা, এই সমস্ত কাজে লিপ্ত ছিল সে। যাই হোক, এই কারণে ওনার পরিবারের লোকজন মনে করে হয়তোবা কারোর সাথে ঝগড়া বিবাদ করে শরীরে এই অবস্থা করে বাড়িতে আসছে সে। তো ওই ছেলে বাড়িতে এসে ওই দিন গোসল করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায়। ওই দিন আর বাড়ি থেকে বের হয় না। এরকম চঞ্চল একটা ছেলে যে এক মুহূর্ত বাড়িতে থাকে না। তো ওই ছেলে বাড়ি থেকে বের হয় না। বাবা মা মনে করছে হয়তোবা মারামারি করে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছে, এই কারণে বাড়ি থেকে বের হয় না। যাই হোক, ওই দিন রাতের বেলা জলিল মিয়া আর আক্কাস মিয়া খাওয়া দাওয়া শেষ করে একসাথে ঘুমিয়ে থাকে। আর তারা দুই ভাই, পরিবারে তারা 4 জন, বাবা মা এবং এই জলিল মিয়া আর আক্কাস মিয়া। তো তারা দুই ভাই এক ঘরে ঘুমায় আর তার বাবা মা আরেক ঘরে ঘুমায়। যাই হোক, তারা দুই ভাই যেহেতু একসাথে ঘুমায়, মধ্যরাতে এই জলিল মিয়া একটা বিষয় লক্ষ্য করে। সে লক্ষ্য করে যে আক্কাস মিয়া তার পাশে নেই, অর্থাৎ তিনি ঘরে নেই। আর দেখতে পায় ঘরের যে দরজাটা এটাও খোলা রাখা। তো জলিল মিয়া মনে করে যে আক্কাস মিয়া হয়তোবা ওয়াশরুমে গেছে। তো এই কারণে উনি আর এই বিষয়টাকে পাত্তা দেয় না, উনি আবার ঘুমিয়ে যান। তো কতক্ষণ পরে ওনার ঘুম ভাঙে এটা বলা যায় না, কিন্তু ঘুম ভেঙে দেখে এই আক্কাস মিয়া এখনো ঘরে আসে নাই। তখন ওনার মনে একটু আশঙ্কা জাগে, কই গেল ভাই। এইটা ভেবে উনি বাইরে বের হন। বাইরে বের হয়ে উনি আশেপাশে খোঁজ করতে থাকেন। তাদের যে ওয়াশরুমটা, যেখানে গ্রামের ওয়াশরুম, তো বাড়ি থেকে একটু বেশ দূরেই হয়। বাড়ির যে শেষ দিকে একটা ঝোপঝাড় থাকে ওই দিকেই হয় সাধারণত। তো উনি খোঁজ নেন হ্যারিকেনের আলোয় বা ওনাদের ঘরে ওই সময় যে টর্চ লাইট ছিল ওই টর্চ লাইট দিয়ে, কিন্তু আক্কাস মিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। তো ভাইকে কোথাও না পেয়ে বাবা মাকে ডাকে। তো সবাই একসাথে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু না, আক্কাস মিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। তো ওনারা ওনার বাড়ির আশেপাশে খোঁজ খবর করে। ওই রাতে আক্কাস মিয়াকে পাওয়া যায় না। তারা খোঁজাখুঁজি করে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, আবার বাড়িতে এসে ঘুমিয়ে যায়। এর পরের দিন সকালবেলা যখন সবার ঘুম ভাঙে, দেখে যে আক্কাস মিয়া এখনো বাড়িতে ফিরে নেই। তো তারা সকালবেলা খোঁজ খবর নেওয়ার জন্য এলাকায় খোঁজ করতে থাকে। খোঁজ করতে করতে তারা এক পর্যায়ে একটা এলাকার একটা পাশে একটা কবরস্থান ছিল, পরিত্যক্ত পুরাতন কবরস্থান। এই কবরস্থানের ওই দিকে একটা রাস্তা ছিল। ওই রাস্তাটা ধরে তারা খোঁজ খবর করে একটা পর্যায়ে কবরস্থানের কাছে যখন যায়, গিয়ে দেখতে পায় যে একটা কবরের কাছে ওই আক্কাস মিয়া পড়ে আছেন। এইটা দেখে তো তারা বেশ হতভম্ব হয়ে যায়। তারা চিন্তা করতে থাকে যে এই ছেলে কিভাবে এখানে আসলো,
হয়তোবা নেশাপানি করেছে। নেশার প্রকোপে হয়তো এখন এই ছেলে এখানে এসে পড়ে আছে। তো তারা তার কাছে গিয়ে তাকে ডাকে যে তুমি এইখানে কি করতেছো? তুমি মাঝরাতে বাড়ি থেকে বের হয়ে এই জায়গায় এসে পড়ে আসো, কি সমস্যা তোমার? আক্কাস মিয়া বলে, আমি তো জানি না আমি মাঝরাতে কখন কিভাবে আসলাম, এই জায়গায় আসছি। আমি এই জায়গায় আসলামই বা কি করে? আমি এসব কিছু জানি না। তো বাবা এই কথা শুনে বেশ অবাক হয়, তার সাথে ভাইও অবাক হয়ে যায়। আক্কাস মিয়া এই কথা বলে সোজা বাড়ির দিকে হাঁটা ধরে। বাড়িতে গিয়ে উনি ঘরে ঢুকে আবার ঘুমিয়ে যান। তো বাড়ির সবাই মনে করছে ছেলে নেশাপানি করছে, নেশাপানির প্রকোপে এখন ছেলের এই অবস্থা। তো এমনিও তার ছেলে অনেক বোকাটে ছিল, কারো কোনো কথাই শোনে না। তো যাই হোক, ওই দিনও সারাদিন পার হয়ে যায়। সারাদিন ওই ছেলেটা বিছানার মধ্যে পড়ে থাকে আর ঘুমায়। তো সারাদিন পার হয়ে ওই রাতেও দুই ভাই একসাথে ঘুমায়। মাঝরাতে জলিল মিয়া ঘুম ভেঙে দেখে আক্কাস মিয়া ওনার পাশে নেই। তো উনি গত রাতে যেহেতু এরকম ঘটনা ঘটেছে, আজকে একটু সচেতন হন। উনি আগেই উঠে উনি দেখতে পান ঘরের যে মেইন দরজাটা এটা বন্ধ আছে, কিন্তু ওনাদের রুমের যে গেটটা আছে সেটা খোলা। এইটা দেখে উনি তো বেশ অবাক, কি ব্যাপার, ঘরের দরজা বন্ধ, কিন্তু এই আক্কাস মিয়া গেল কই? এটা ভেবে ওনার বাবা মাকে ডাকে। বাবা মা উঠে দেখে যে সত্যি আক্কাস মিয়া ঘরে নাই। তখন এই জলিল মিয়াকে বলে, তুমি হয়তোবা ঘুমের ঘরে দরজা বন্ধ করে রেখেছো, তোমাকে ডাক দিছে বাইরে যাওয়ার সময়, তুমি হয়তো ঘুমের ঘরে খেয়াল করো নাই। জলিল মিয়া একটু আমতা আমতা করে বলে, আমি তো উঠি নাই ঘুম থেকে। তো আবার মনকে সান্ত্বনা দেয়, হতে পারে ঘুমের ঘরে আমি দরজা বন্ধ করছি, আমার মনে নাই। তো ওই রাতে তারা খোঁজ খবর করতে আর বের হয় না। এরপরে দেখা যায় ওই রাতেও এই আক্কাস মিয়া বাড়িতে ফিরে নাই। এর পরের দিন সকালবেলা আবার আক্কাস মিয়ার ভাই এবং আক্কাস মিয়ার বাবা খোঁজ করতে বের হন। খোঁজ করতে বের হয়ে দেখেন ওই যে ওই কবরের পাশে, পুরাতন যে কবরস্থান, ওই কবরের পাশে এই আক্কাস মিয়া পড়ে আছেন। আজকে তারা একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করে। ওনারা দেখতে পায় যে আক্কাস মিয়ার কাছে, মানে আক্কাস মিয়ার সাথে একটা পুটলি টাইপের কিছু। এটা দেখে তো তারা বেশ অবাক হয়ে যায়। এক পর্যায়ে ওনারা এই পুটলিটা খুলে দেখে এই পুটলিটার ভিতরে কিছু হাড়গোড়, তারপরে কিছু প্রাণীর দাঁত, কিছু পাখির পালক, একটা পুতুল। এই পুতুলটার শরীরে অজস্র সুই ফোটানো, আরো নানা রকমের জিনিস। এটা দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। এটা কি? ওনাদের মনে এক অজানা ভয়ের কাজ করতে শুরু করে। ওনারা বুঝতে পারে এই ব্যাপারটা কোনো স্বাভাবিক ব্যাপার না, এটা আসলে কি। এটা ভেবে ওনারা কবিরাজের কাছে যান। এই কবিরাজটা আবার ওনার গ্রামের মধ্যেই, ওনার বাড়ি থেকে কিছুটা দূরে। কবিরাজের কাছে যখন যান, ভালোই নামকরা কবিরাজ, গিয়ে সমস্ত বিষয় খুলে বললেন। কবিরাজ সবকিছু শুনে উনি একটু সময় নিতে বললেন, একটু সময় অপেক্ষা করতে বললেন। বলল, আমি দেখি কি করা যায়। বিষয়টা কি উনি এ কথা বলে ওনার যে ছোট্ট একটা আসনের ঘর, সেই আসনের ঘরে চলে যান। গিয়ে অনেকক্ষণ পার হয়ে যায়, কবিরাজের কোনো খবর নাই। প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো কবিরাজ হন্তদন্ত হয়ে তাদের কাছে ফিরে আসেন। বলেন যে আপনারা এই মুহূর্তে এখান থেকে চলে যান, আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। এখন আপনাদের এই সমস্যার সমাধান করতে গিয়ে আমার জীবন নিয়েই টানাটানি। বাড়ির লোক তো বেশ হতভম্ব হয়ে যায়, অবাকও হয়ে যায়, কি ব্যাপার, কবিরাজের কাছে আসলাম সমস্যার সমাধান করতে, এখন কবিরাজ নিজেই সমস্যায় পড়ে গেলেন, কি ব্যাপার, এটা কি ঘটনা? তখন তারা কবিরাজকে বলেন, আচ্ছা ঠিক আছে, আমরা তো চলে যাবই, আপনার সাথে আসলে সমস্যাটা কি হয়েছে এটা বলেন। কবিরাজ বলে, এত কিছু বলতে পারবো না, আপনারা তাড়াতাড়ি চলে যান এখান থেকে। যখন তারা যেতে চায় না, তখন একরকম ওনাদের সাথে খারাপ ব্যবহার করেন কবিরাজ। তারপরও ওনারা কবিরাজের কাছে বারবার রিকোয়েস্ট করেন, আসলে বিষয়টা কি। কবিরাজ তখন বলেন যে আপনাদের এই ঘটনার খোঁজ করতে আমার সাথে থাকা 4টা জিনকে আমি খোঁজ করতে পাঠাই। এই জিনগুলো যায় খোঁজ করতে, কিছুক্ষণ পরে আমার কাছে 3টা জিন ক্ষত বিক্ষত হয়ে ফিরে আসে। এই জিন 3টা ফিরে এসে আমার সাথে ওরা খারাপ ব্যবহার করতে শুরু করে।
এই জিনগুলো আমার আনুগত্য জিন ছিল। আমি দীর্ঘদিন ওদেরকে দিয়ে নানা রকমের কাজ করাই, কিন্তু কখনো এই জিনগুলো আমার সাথে এরকম কোনো কর্মকাণ্ড করে নাই। এই প্রথম এই জিনগুলো আমার সাথে এরকম কর্মকাণ্ড করাতে আমি বেশ ভয় পেয়ে যাই। তখন আমি জিনগুলোকে জিজ্ঞেস করতে থাকি আসলে কি হয়েছে। জিনগুলো বেশ রেগে মেগে আমাকে বলে যে তুই কোনো খোঁজ খবর না নিয়ে আমাদেরকে পাঠাইছিস কেন। এখন আমাদের এক সঙ্গী মৃত্যুবরণ করছে। আমি এইটা শুনে তো বেশ অবাক হয়ে যাই। মৃত্যুবরণ করছে মানে কি? জিনগুলো বলে আমরা কোনো রকমে প্রাণে বেঁচে আসলেও আমাদের এক সঙ্গী মৃত্যুবরণ করেন। আসলে আমরা এই ছেলের ঘটনাটা খোঁজ করে জানতে পারি যে ওই কবরস্থানের সাথে একটা সম্পর্ক আছে। তো আমরা ওই কবরস্থানে যাই। ওই কবরস্থানে যাওয়ার পরেই দেখতে পারি যে ওইখানে 4টা ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী জিন ওইখানে বসে রিচুয়াল করছে। ওইখানে জিনগুলো যখনই আমাদের উপস্থিতি ওই জায়গাতে বুঝতে পারে, তখনই ওই জিনগুলো আমাদের উপরে চড়াও হয়। আমাদের সাথে ওদের মারামারি শুরু হয়ে যায়, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে ওই জিনগুলো কালো জাদুতে পারদর্শী হওয়ার কারণে বেশ শক্তিশালী ছিল ওই জিনগুলো। আমরা তাদের সাথে কিছুতেই পেরে উঠছিলাম না। তখন আমাদের এক সঙ্গীকে ওরা পাকড়াও করে এবং আমাদেরকে বলে, দেখ তোরা এখানে এসেছিস আমাদের অনুমতি ছাড়া, আর তোরা এসেছিস এমন এক ঘটনাকে নিয়ে যে ঘটনা আমরা চাই না এটার কোনো সমাধান হোক। এই ঘটনা কেউ সমাধান করতে পারবে না, কোনো মানুষও না, কোনো জিনও না। যে এই ঘটনা সমাধান করতে আসবে তার অবস্থাও এই রকম ঘটবে। এই কথা বলে আমার ওই সঙ্গীটাকে মেরে ফেলে, ওর শরীর থেকে মাথাটা ছিন্ন করে ফেলে, এক হেঁচকা টানে। আমরা এটা দেখে বেশ ভয় পেয়ে ওর দেহটা ওইখানে ফেলে রেখেই চলে আসি। এই কথা শুনে কবিরাজ বেশ আঁতকে ওঠে, অন্ততন্ত হয়ে তাদের কাছে ফিরে আসেন। তো পরিবারের লোকজন এই সমস্ত কথা শুনে তো বেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যান। ওনাদের মনে বেশ কৌতূহল আর ভয় কাজ করতে থাকে। ওনারা সবাই বাধ্য হয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে ওনারা ভাবতে থাকেন আসলে বিষয়টা এখানে কি। আসলে ওনাদের বিষয়টা তো কোনো রহস্য উদ্ঘাটন হলো না, উল্টা আরো কবিরাজি বিপদের মধ্যে পড়ে গেল। তো এই সমস্ত ভাবতে ভাবতেই ওই দিন সারাদিন পার হয়ে যায়। এরপরে যখন রাত আসে, ওই রাতে একটা ঘটনা ঘটে। ওই রাতে ওই যে জলিল মিয়া ওনাদের ঘরের মধ্যে তো ঘুমায় আসেন। একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখেন ওনাদের ঘরটা একদম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এটা দেখে ওনার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়ে যায়। এর মধ্যে উনি দেখতে পান ওনার ভাই ওনার পাশে নাই। উনি ভালো করে লক্ষ্য করেন যে ঘরটা ধোঁয়ায় আচ্ছন্ন হলেও ওনাদের রুমটা এক রকমের আলোকিত হয়ে আছে, আবসা আলোকিত হয়ে আছে। আর এর মাঝে উনি দেখতে পান ওনার ভাইটা ঘর থেকে বেশ কিছুটা দূরে শূন্যে ভেসে আসেন এবং ওনার ভাইয়ের মাথার দিকে 2টা অবয়ব, পায়ের দিকে 2টা অবয়ব বসে কিছু একটা শব্দ করছে। এটা দেখে জলিল মিয়া তো ওইখানে অজ্ঞান হয়ে যায় চিৎকার দিয়ে। জলিল মিয়ার চিৎকার শুনে তার বাবা মা তাড়াতাড়ি চলে আসেন। এসে দেখেন জলিল মিয়া মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তো জলিল মিয়াকে অজ্ঞান দেখে তারা তাড়াতাড়ি করে তার সেবা করে ওনাকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু তারাও দেখেন এই আক্কাস মিয়া কিন্তু ঘরের মধ্যে নেই। তো জলিল মিয়ার এই অবস্থা দেখে আক্কাস মিয়ার আর কোনো খোঁজ করতে ওনারা যান না, জলিল মিয়াকে সুস্থ করতে থাকেন। বেশ কিছুক্ষণ পরে জলিল মিয়ার জ্ঞান ফিরে। তো যখন জলিল মিয়ার জ্ঞান ফিরে আসে, জলিল মিয়া এই সমস্ত ঘটনা সমস্ত কিছু ওনার বাবা মাকে বলেন। ওনার বাবা মা এই সমস্ত ঘটনা শুনে ওই রাতেই বেরিয়ে যান আক্কাস মিয়ার খোঁজ করতে। ওনাদের প্রতিবেশীদেরকেও সাথে নিয়েছিলেন। অনেক মানুষই বের হয় খোঁজ করতে। ওই কবরস্থানের দিকে ওনারা প্রথমে যায়। ওনারা কবরস্থানের ওখানে গিয়ে খোঁজ করতে থাকে, কিন্তু আক্কাস মিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না। একটা পর্যায়ে ওনারা যখন খোঁজাখুঁজি করে ফিরে আসবেন, ওনারা তখন একটা শব্দ শুনতে পান। ধূপ করে একটা শব্দ হয়। এমন শব্দটা গাছ থেকে যখন তাল পরে মাটিতে ধূপ করে যেরকম শব্দ হয়, এরকম একটা শব্দ। ওই কবরস্থানের পাশে একটা নারিকেল গাছ ছিল। ওই গাছটার ওখানে ওনাদের হাতে থাকা যে ব্যাটারি লাইট, ওই সময় কিন্তু ব্যাটারি লাইট ছিল 2 ব্যাটারি কিংবা 3 ব্যাটারি লাইট। এই লাইটটা ওখানে মারেন। লাইটটা মেরে দেখতে পান যে ওখানে একটা নারিকেল পড়ে আছে, আর এই নারিকেলটা কাঁচা নারিকেল। সবাই বলা বলি করে
করে কি ব্যাপার, কাঁচা নারিকেল গাছ থেকে কিভাবে পড়লো। এইটা ভেবে ওখানকার মধ্যে একজন মানুষ ওই গাছের উপরে লাইট মারে আর দেখতে পায় ওই আক্কাস মিয়া গাছের উপরে বসে আছেন এবং হাতে একটি রামদা মানে ধারালো দা, এই দাটা নিয়ে উনি ওখানে বসে আছেন। যখনই ওই লোকটা ওই দিকে লাইটটা মারে তখনই ওই আক্কাস মিয়া পাগলের মতন এলো পাতারি ভাবে ওই গাছের মধ্যে কোপ দিতে থাকে। ওনার এই ধারালো দায়ের কোপে গাছের যে ডগাগুলো ছিল, নারিকেল গাছের ডগা থাকে, ওই ডালগুলো নারিকেল ডাব যা ছিল সব ছিন্ন ভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে এদিক ওদিক পড়তে থাকে। সবাই যে যার শরীর বাঁচানোর জন্য এই দিকে ওই দিকে চলে যায়। একটা পর্যায়ে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হওয়ার পরে সবাই লাইট মেরে দেখে যে ওই গাছের মধ্যে আর কোনো ডগাও বাকি নেই, আর কোনো নারিকেল নেই, কোনো কিচ্ছু নেই, শুধু একটা ডগা আছে। ওই ডগাটার মধ্যে আক্কাস মিয়া বসে আছে। আবারও যখন ওনার শরীরের দিকে লাইট মারে তখন উনি হেসে ওঠেন, এক ভয়ঙ্কর উচ্চ কণ্ঠের হাসি। এই হাসি কোনো মানুষের দ্বারা সম্ভব না। সবাই বেশ আটকে ওঠে। এই পরিস্থিতিতে ওই গাছের মধ্যে উঠে আক্কাস মিয়াকে গাছ থেকে নামানোর সাহস কারো হচ্ছিল না। এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই দূর থেকে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। আর যখনই আজানের শব্দ ভেসে আসে তখনই আক্কাস মিয়া সুরসুর করে গাছ থেকে নেমে আসে। গাছ থেকে নেমে এসে সোজা হাঁটা ধরে বাড়ির উদ্দেশ্যে। এরপরে বাধ্য হয়ে কি করবে, পরিবারের মানুষজন ওই আক্কাস মিয়াকে শিকল দিয়ে হাত পা বেঁধে রাখে যাতে আক্কাস মিয়া দূরে কোথাও চলে যেতে না পারে আর নিজেরও কোনো ক্ষতি না করতে পারে। এর মধ্যে কিন্তু তারা কবিরাজের খোঁজ করতেই থাকে। এর ভিতর একটা ভালো কবিরাজের সন্ধান ওনারা পেয়ে যান, কিন্তু এই কবিরাজটার বাড়ি ছিল বহু দূরে, ওনাদের গ্রাম থেকে অনেক দূরে। ওনারা ওই কবিরাজের উদ্দেশ্যে রওনা দেন। পরিবার থেকে কিছু লোক একটা পর্যায়ে কবিরাজের বাড়িতে চলেও যান। বাড়িতে যেতে যেতে প্রায় বিকেল হয়ে যায়। কবিরাজের সাথে দেখা হয়। কবিরাজকে সমস্ত বিষয় কবিরাজকে খুলে বললেন। কবিরাজ সমস্ত বিষয় শুনে ওনাদেরকে বললেন, এই বিষয়টা তো এভাবে শুনে কোনো সমাধান করা যাবে না, এটা নিয়ে বসতে হবে। আগে এটা নিয়ে বসি, তারপরে দেখি কি করা যায়। তো ওনার কথায় রাজি হলো। কবিরাজ ওনাদেরকে বলেন, আজকে আমাদের বাড়িতে আপনারা থাকেন, আজ রাতটা দেখি এর কোনো সমাধান হয় কি না। কবিরাজের কথা মতো ওনারা ওই রাতে ওইখানেই থাকলেন। কবিরাজ রাতে তার আসন করলেন। এর পরের দিন সকালবেলা এই কবিরাজও তাদেরকে একটা ভয়ানক তথ্য দেন। তথ্যটা এরকম, এই যে আক্কাস মিয়া যেই দিন ক্ষত বিক্ষত হয়ে শরীর নিয়ে ওনার বাড়িতে আসেন, ওই দিন আসলে কি ঘটেছিল। ওই দিন ঘটেছিল এই আক্কাস মিয়া ওই কবরস্থানের মধ্যে যে ডাব গাছটা আছে, এই ডাব গাছের ডাব পাড়ার জন্য দুপুর আনুমানিক 12টা কি 12:30টার সময়, তখন একদম ভোর দুপুর, এই সময় উনি ডাব গাছে উঠতে থাকেন। ডাব গাছে উঠেও যান। এমন সময় উনি কিভাবে যেন ডাব গাছ থেকে পড়ে যান আর পরে গিয়ে সোজা একটা কবরের উপরে পড়েন। এই ডাব গাছটা একটু একটা পাশে হেলানো ছিল ওই কবরের দিকে, আর এই কারণে ওই আক্কাস মিয়া ডাব গাছ থেকে পড়ে সোজা ওই কবরটার উপরে পড়েন আর এই কবরটা ভেঙে কবরের ভিতরে চলে যান। এই দিকে কি হয়, এই দিকে যে কবরটার মধ্যে পড়েন, এই কবরটা হয় কি একটা সুইসাইড করা মেয়ের কবর। আর এই মেয়েটাকে এইখানে জানাজা না দিয়েই মাটি দেওয়া হয়েছে, কারণ এইটা ছিল পরিত্যক্ত কবর, এখানে কাউকে কবর দেওয়া হতো না। আর এই কারণে এই লাশটাকে এখানে দাফন করা হয়। যাই হোক, এই আক্কাস মিয়া কবরে পড়ে গেছে, হাতে পায়ে ব্যথা পাইছে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু না, এর ভিতরে লুকিয়ে আছে এক অজানা রহস্য। এই যে প্রথম যে কবিরাজের কাছে গেছিল এবং তার যেই জিনগুলো ছিল, যেই 4টা ভয়ানক কালো জাদু করা পিশাচের কথা বলেছিলেন, আসলে ঘটে কি, এই পিশাচ 4টা এই কবরের ভিতরে বসে তাদের একটা রিচুয়াল করছিল। এমন সময় আক্কাস মিয়া এই কবরটা ভেঙে এই রিচুয়ালের মাঝে পড়ে যায়, আর পরে গিয়ে এই জিনগুলোর রিচুয়ালের মধ্যে ব্যাঘাত ঘটে। এই কবরের মধ্যে পড়ে আক্কাস মিয়ার বড় ধরনের কোনো ক্ষতি না হলেও তার শরীরে নানা জায়গায় কেটে যায়, এমনকি ছিলেও যায়।
ওইখান থেকে রক্ত বের হয়ে পড়ে, আর এই রক্ত থেকে কিছুটা রক্ত ওই জিন চারটা রেখে দেয় আক্কাস মিয়ার শরীর থেকে। আসলে এই জিন চারটা তখনই আক্কাস মিয়াকে মেরে ফেলতো, কিন্তু তাদের যে কালো জাদুর সরঞ্জাম এগুলো নষ্ট হয়ে গেছে, তাদের কালো জাদুর যে রিচুয়াল এটা ভঙ্গ হয়ে গেছে। এখন তারা এই কারণে ওই আক্কাস মিয়াকে মারে নাই। মূলত তারা তাদের কালো জাদুর যে সরঞ্জাম, এই সরঞ্জামগুলো তারা সহজে জোগাড় করতে পারবে না। এই জিনিসগুলোকে এই আক্কাস মিয়ার মাধ্যমে সংগ্রহ করে প্রতি রাতে তাকে তুলে নিয়ে যায় এবং তার এই রক্তটাকে সংগ্রহ করে তাদের রিচুয়ালের একটা অংশ হিসেবে বানিয়ে দেয়। এবং এই যে এই আক্কাস মিয়ার যে রুহুটা, এই রুহুটা তারা শয়তানের কাছে বলি দেয়। এই আক্কাস মিয়াকে তারা শয়তানের কাছে বিক্রি করে দেয় তাদের শক্তি বৃদ্ধির কারণে, তাদের যে এই অপশক্তি এটা বাড়ানোর জন্য। তো এই কারণেই মূলত আক্কাস মিয়া এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। এই সমস্ত কথা শুনে তো বাড়ির সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এটা তো তারা কল্পনাতেও আনতে পারেনি। যাই হোক, পরিবারের সবাই বলে এটার কি কোনো সমাধান নেই? তখন ওই কবিরাজ বলে যে সচরাচর আমি আমার যে জিনটা দিয়ে এই কাজের খোঁজ খবর নেই। প্রথমে আমি আমার ওই জিনটাকে পাঠিয়েছি, কিন্তু এই জিনটা আমাকে কোনো খবর এনে দিতে পারেনি। মূলত এই জিনটাই প্রথম কোনো খবর আনতে ব্যর্থ হয়। এই কারণে আমি এই বিষয়টাকে খুব চ্যালেঞ্জিং হিসেবে নেই। আমি আমার কাছে থাকা শক্তিশালী এক জিনকে আহ্বান করি। এই জিনটা আমার ডাকে সাড়া দেয়। সমস্ত ঘটনায় এই জিনটাকে খুলে বলি। তখন এই জিনটা এই ঘটনার তথ্য সংগ্রহ করতে বের হয়। এই জিনটা অনেকক্ষণ পরে আমাকে এসে এই তথ্যগুলো দেয়। আরও বলে যে এই জিনটা প্রথমেই কবরস্থানের ওখানে যায়। ওইখানে গিয়ে এই চারটা ভয়ানক পিশাচকে দেখতে পায়, যারা কালো জাদুর চর্চায় লিপ্ত, যারা ধ্যানে মগ্ন। তো তারা বুঝতে পারে এই জিনগুলো বেশ শক্তিশালী এবং বেশ বৃদ্ধ জিন, অনেক বয়স্ক জিন। আর এই জিনটার সাথে তারও পেরে ওঠা সম্ভব না। যুদ্ধের মধ্যে একা একা ভাব লাগে তার। এই কারণে আমার জিনটা আশেপাশে খোঁজখবর নিতে থাকে। খোঁজখবর নিতে নিতে এই জিনগুলোর যে পিশাচ, জিনগুলোর গোত্রের একটা জিনের সাথে দেখা হয়ে যায়। ওই জিনের কাছ থেকে জানতে পারে যে এই জিনগুলো আসলে তাদের গোত্রের সাথেও থাকে না, কিন্তু তারা তাদের গোত্রের সাথে না থাকলেও তাদের গোত্রের মানুষদের সাথে তারা যোগাযোগ করে। আর তাদের গোত্রের মানুষ ছাড়া যদি তাদের এই অঞ্চলে কেউ যায়, এই কালো জাদুর এরিয়ার অঞ্চলের মধ্যে, তাহলে সাথে সাথে ওই মানুষ হোক অথবা জিন হোক তাদেরকে মেরে ফেলে। এই কথাগুলো শোনার পরে ওই গোত্রের ওই জিনটাকে পিশাচগুলোর কাছে পাঠায়। তারপর ওই পিশাচগুলো এই কবিরাজের জিনটাকে অনুমতি দেয় তাদের সাথে কথা বলতে। আমার এই জিনটা ওই পিশাচ জিনগুলোর কাছে অনুরোধ করেছিল যাতে ছেলেটাকে ছেড়ে দেয়, কিন্তু বলেন না, এই ছেলেটাকে কোনো কিছুতেই তারা ছাড়বে না, কারণ তারা এই ছেলেটার রূহ শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। তারা এই ছেলেটাকে বলি দিবেই। এই সমস্ত কথা কবিরাজ বলে। কবিরাজ বলে যে আমাকে মাফ করবেন, আমার দ্বারা এই কাজ সম্ভব না। তখন বাড়ির লোকজন কি করে, ওই কবিরাজের হাত পা ধরে কান্নাকাটি শুরু করে। কবিরাজ একটা পর্যায়ে ওই বাড়ির লোকদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার এই জিনের গোত্রের যিনি সর্দার, ওনার সাথে আমি যোগাযোগ করতে পারি কিনা। এই জিনের মাধ্যমে যদি ওনার সাথে যোগাযোগ হয় তাহলে হয়তো বা কিছু করলেও করা যেতে পারে। তো ওই কবিরাজ বলে আজকেও আপনারা থাকেন, দেখি আজ রাতে আমি সর্দারকে আহ্বান জানাবো। তো ওই রাতেও উনি আসন সাজান। এর পরের দিন সকালবেলা এই কবিরাজ মন খারাপ করে সকলের কাছে এসে মাফ চায়, বলে যে আসলে এই কাজ এখন আর কোনো মানুষ অথবা জিন দ্বারা সম্ভব না, যদি না আল্লাহ তার কুদরতির রহমত দ্বারা এই সমস্যার সমাধান করেন। তাছাড়া এই সমস্যা আর কেউ সমাধান করতে পারবে না। আসলে এই জিন সর্দারকে আমি ডেকেছিলাম, এই জিন সর্দারও এসেছিলেন, আর জিন সর্দার এসেই এই কথা বলেছেন। কারণ হলো ওই পিশাচগুলো এমন এক ভয়ঙ্কর পিশাচ, তারা এমন এক নাপাক কালো জাদুতে পারদর্শী। আর এই কারণেই কোনো ভালো জিন তাদের ধারে কাছেও যেতে পারে না, কারণ তারা এতই নাপাক, এতই বিদঘুটে। এই ভালো জিনগুলো তাদের আশেপাশে যেতে চায় না, কারণ তারা নাপাক হয়ে যাবে এই কারণে। আর এই কারণে মূলত ওই গোত্রের জিনদের সাথে কোনো যুদ্ধে যাওয়া সম্ভব না। এই কথা বলে ওই জিনের সর্দার বিদায় নেন। আর এই কবিরাজও ওনাদের কাছে মন খারাপ করে এই সমস্ত কথা বলেন এবং পরিবারের সকলের কাছে মাফ চান। কবিরাজ আরও বলেন যে জিনের সর্দার নাকি আরও বলেছিল যে এই যে আক্কাস মিয়া, উনি যে জিনগুলোর খপ্পরে পড়েছেন, এই জিনগুলো শুধু আক্কাস মিয়ার উপরেই নজর দিয়েছেন, তার পরিবারের আর কোনো সদস্যের উপর নজর দেয় নাই। পরিবারের লোকজন যদি এই জিনগুলোর এই রিচুয়ালের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদের
পরিবারের সকলের অবস্থা এই আক্কাস মিয়ার মতোই হবে। কবিরাজ আরও বলেন, ওই জিনগুলোর রিচুয়াল শেষ করতে আর বেশি দিন বাকি নেই। তারা তাদের রিচুয়ালের শেষ পর্যায়ে এসে গেছে। একটা সময় তাদের রিচুয়াল যখন শেষ হয়ে যাবে তখন তারা এই আক্কাস মিয়াকে মেরে তার শরীরটা কোনো একটা জায়গায় রেখে যাবে, তাদের বাড়ির আশেপাশেই। এই কথা বলেন পরিবারের সকলকে। পরিবারের সবাই তো এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন। সবার মনে এক দুঃখের পাহাড় নেমে আসে। সবাই মন খারাপ করে মনের কষ্ট নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে তারা বুকে পাথর বেঁধে ওই আক্কাস মিয়াকে মুক্ত করে দেন। আক্কাস মিয়া ওই মুক্ত হওয়ার পরে প্রতি রাতেই তার বাড়ি থেকে প্রতি রাতেই গায়েব হতে থাকে। এক পর্যায়ে কবিরাজের সাথে দেখা করে আসার 7 দিনের মাথায় এক সকালবেলা আক্কাস মিয়ার মা ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান। তার চিৎকার শুনে আক্কাস মিয়ার বাবাও আসেন এবং এসে কান্নায় ভেঙে পড়েন। এরপরে পরিবারের সকলের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কারণ এই আক্কাস মিয়া এক উঠতি বয়সী যুবক, যার বয়স 18 কি 17 বছর হবে। এই ছেলেটার দেহ বাড়ির উঠানের এক পাশে পড়ে আছে। এটা দেখে সবাই শোকে কাতর হয়ে যান। আর এভাবেই একটা নির্মম ঘটনার সমাপ্তি ঘটে। আসলে এই ঘটনাটা খুবই হৃদয় বিদারক এবং খুব মর্মান্তিক। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করেন এবং এরকম নির্মম ঘটনা যেন কারোর সাথে না ঘটান। এই ঘটনাটা আসলে ভালো লাগার নয়। এই ঘটনাটা এক হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটা এক নির্মম সত্য। আর এই নির্মম সত্য থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা নিতে পারি। এই কারণেই মূলত এই ঘটনাটা শেয়ার করা। আসলে আমাদের সমাজে প্রচলিত আছে যে অনেক সময়ই আমাদেরকে সতর্ক করে থাকতে বলা হয়, বিশেষ করে একদম ভোর দুপুর বেলা, তারপরে একদম সন্ধ্যাবেলা, এরপরে ফজরের কিছু আগ মুহূর্তে। এই সময়গুলিতে কিন্তু আমাদেরকে খুব সতর্ক করে থাকতে বলা হয়। আসলে কেন? কারণ বিশিষ্ট কিছু সময় থাকে। এই সময়গুলোতে জিনের তৎপরতা বৃদ্ধি পায়। জিনগুলো তাদের কালো জাদুর রিচুয়াল চর্চা শুরু করে, শয়তানের উপাসনা করে, তারা শয়তানের প্রার্থনা করে। আর এই সময়গুলোতেই কিন্তু আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছেন সাবধানে চলাফেরা করার জন্য। কারণ কার উপরে কখন কোন বিপদ নেমে আসে বলা যায় না। আর জিন কিন্তু সত্যি আছে আমাদের চারপাশে, আমরা তা দেখতে পাই না। আমরা দেখতে না পেলেও আমরা বিশ্বাস করি জিন আছে, কারণ আমাদের কোরআনে বর্ণিত আছে জিনের কথা। এ কারণে আমরা বিশ্বাস করি জিন আছে। আর এই জিনের মাঝেও ভালো মন্দ আছে। আর কালো জাদুও কিন্তু সত্যি। আমরা যেরকম জাদু করে, কালো জাদু করে, কুফরি করে, এরকম জিনের মধ্যে অনেক আছে। আর এই ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, রক্ষা করুক, সকলকে হেফাজতে রাখুক, এটাই কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। যাই হোক, এটাই ছিল ঘটনা। সকলের কাছে এই ঘটনাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি মনে হয় এই ঘটনাটি ভালো লেগেছে, এই ঘটনাটি থেকে কিছুটা হলেও শিক্ষা পেয়েছেন, নিজেকে হেফাজত করতে উদ্বুদ্ধ হয়েছেন, তাহলে এই ঘটনাটিতে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে তবে অবশ্যই জানাবেন। আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া আপনার জানাশোনা ঘটনা থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন আমাদের মাঝে। কারণ এখনকার সমাজের অনেক মানুষেরই এই জিনভূত বিশ্বাস করে না। আসলে জিন কিন্তু সত্য, এটা বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে আমাদের ইমানের একটা অংশ থাকবে না। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে bhudefmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাটি শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূরে। আপনাদের এতটুকু ভালোবাসাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।